নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচরে মূত্রনলিতে সংক্রমণ পরীক্ষার নামে এক যুবকের গুপ্তাঙ্গ কাটলেন আড়ি হাসপাতালের চিকিৎসক, তীব্র প্রতিক্রিয়া। দিল্লির উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে জৈব আনারসের বড় চালান রওনা। সূর্যের চারধারে রঙিন বৃত্ত, নেট দুনিয়ায় চর্চা। কাতিরাইলে বিজয়ী মুকুট উঠল লিটনের মাথায়, বাজি পটকা ব্যান্ড পার্টি নিয়ে উল্লাস বিজেপির। আমরাঘাটে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে সচেতনতা ও মক ড্রিল প্রোগ্রাম। এবারে সংবাদ বিস্তারিত। ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর রাজ্যের এক অসহায় রোগী। শিলচর শহরতলিতে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক রোগী। এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জিরিবাম থানার অধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় রোগী আতিকুর রহমান জানান, মূত্রনালীতে ইনফেকশন হওয়ার চিকিৎসা করার জন্য শিলচর RE হাসপাতালে আসেন। এখানে চিকিৎসক ডাক্তার ইডেন সিনহা বায়োপসি করার নামে অজ্ঞান করে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন। এই সব দেখে তার স্ত্রী কদিন অজ্ঞান ছিলেন। তিনি নিজেও ব্যান্ডেজ খোলার পর দেখেন তার গোটা পুরুষাঙ্গ কাটা গিয়েছে। এ নিয়ে চিকিৎসক এবং হাসপাতালের সঙ্গে কথা বলেন, তবে সদুত্তর পাননি। পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টে হুমকি ধমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু কোনো হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন, যেখানে অস্ত্রোপচার করেছ সেখানে গিয়ে সেলাই কাটতে। এতে বাধ্য হয়ে যোগাযোগ করলে কোনো সাড়া পাননি তারা। ফলে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঘুঙুর থানায় মামলা দায়ের করেছেন। ইরেন সিনহা নামে চিকিৎসক ভুল চিকিৎসা করে তার জীবন ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করছেন। আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম কাশিমপুর। আমি আসলাম শিলচর RE হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি। আইয়া ইডেন সিংহা স্যার দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তাতে স্পট আসলো সামান্য। দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার, বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন। হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো, তোমার নিষেধ করা লাগবো না, তুমি কষ্ট পাইবা। তারপরে আমি নিষেধ করে তারা বেডও জিও করছেন, আমারে বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডো থাকি বাঘরে দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডও গেছি, বেডও গিয়া দেখি আমার আমি বললাম আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিতে রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছেন তারা, ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলেছেন তারা। ওটির ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম, স্যার এটা কিতার লাগে কাটলা? স্যার যে না, এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছি। মানে আমার কিচ্ছু জিজ্ঞাসেন না। মানে আমার বেশ করার পরে আমি বাজে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসি লাগি। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু, তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইমু। মাংস লইয়া তোমার 4 দিন তুমি ঘরে যাইবা গিয়া। এরপরে তো আমার একদিন তারা জিও করলেন, ও ইঞ্জেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে আমার সবটা নাই, জিরো দেখছি। দেওয়ার পরে তো আমি কইলাম, আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে জিও করছি আইসি RE হসপিটাল অসুখ করে একটা ছেলে, তানে আমি কইলাম স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কিতালে বারবার ডিস্টার্ব করো, কারণে কল করলে ওলা হয় না আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিচ্ছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিচ্ছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিচ্ছেন। দিয়ে ও সময় আমার কইছেন ঠিক আছে আমার বউর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে, আইয়া ডিস্টার্ব দ্বারা কিতার লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। তারপরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া
প্রথমটা হয়ে গেছে কোষ, ও সাইডে একটা গোটা হয়েছে, ও সাইডে একটা হয়েছে, দুইটা গোটা হয়েছে, আমার পাওয়াটা এফেক্ট হয়েছে, খাওয়ার লাগে আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায়। এটা আবার আছে, ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইল আছে, এটা সব খুলিয়া আছে, অন্য মেডিকেল গেলেও আমার লয় না, খুলিয়া দেয় না, যেখানে করছো তুমি ওখানে যাও, ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে, কেস তো এফআইআর করে লইছি। অসহায় রোগীর স্থানীয় জিপি সভাপতি ফয়েজ আহমেদ, ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন বরভুইয়া, বাহারুদ্দিন সহ রোগীর আত্মীয়রা জানান, শিলচরের একাংশ বেসরকারি হাসপাতাল এবং কিছু চিকিৎসক স্বাস্থ্য সেবার নামে কসাইখানা গড়ে তুলেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন দিন বাড়বে। আমরা অপারেশনের পরে বহুতবার যোগাযোগ করছে এই ডাক্তার ইরান সিংহর লোকে, কিন্তু এই বেচারা কোনো রেসপন্সও দেয় না, আরো দম দেখায়। এর লাগে আমরা মেডিকেল কলেজ এই পেশেন্ট গেছে, আরো অন্যান্য প্রাইভেট হসপিটালও গেলে তারা সেও এই রিস্ক লয় না। আর 19 তারিখ মে মাসের তার অপারেশন ওটি করা হয়েছে, আজকে হইল গিয়া জুলাই 3 তারিখ, এখন পর্যন্ত তার সিলাই পর্যন্ত রয়েছে, যৌবানঙ্গ তো শেষ, তার সিলাই রয়েছে, এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই। যা তারা হয়ে উঠিয়া এই তুমি তোমার যে অপারেশন করতে যে হসপিটালে করছে এই হসপিটালে গিয়া তুমি ট্রিটমেন্ট করো, আমরা এটা হাত দিতাম পারতাম না। গেলে কিন্তু তার কোনো মানে ফোন করলেও হে কোনো যোগাযোগ দেয় না, আরো দম দেখায়। তো এর লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা, আমরা আসাম সিএমর গেছি, আমরা অনুরোধ করি, আর আপনি তো কইসলাও, আমরা বাংলা ভাষা জানাই আর আপনারে যে আপনি তো কইসলা যে বেসরকারি হাসপাতালও যদি কোন রকমের অমানবিক কাণ্ড হয় তো আপনি অ্যাকশন লইবার লাগিয়া, আর তার ক্ষতিপূরণ যদি দেওয়া যায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই। আর আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থাকিয়া যে তারে কোনো অসহায় গরিব মানুষ তারে যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায়, যেহেতু তার যৌবানঙ্গ খাটা হয়ে গেছে, তার তো আর শেষ লাইফ, যদি আপাতত বাইরে নিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় তো করা গেল, আর নাইলে মানুষ তো মারাও যাইবে, এছাড়া কোনো কেউ নাই। তো আমরা আসাম সিমরে গেছে বারবার আমরা আজ করি, আমরা রিকোয়েস্ট করি আর যে আপনি একটু দয়া করেন এই গরিব অসহায় মানুষের কতর উপরে, কি এইরকম যারা বেসরকারি হসপিটাল চালায় ডাক্তার যারা আছে, এইগুলা বেজান কাণ্ড বারবার ওর আমরা বরাবলির মাঝে, এরার উপরে কিছু তদন্ত হোক, আর এরারে কড়া হাতে শাস্তির আওতার মাঝে আনিয়া তারারে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। জৈব চাষের প্রসার ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার কাছাড়ের জেলা কৃষি আধিকারিক ডক্টর এআর আহমেদ লক্ষ্মীপুর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে 20 মেট্রিক টন জৈব আনারসের একটি বিশাল চালান আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করেন। এই আনারসগুলি উৎপাদন এবং প্যাকেজিং করে মার অ্যাগ্রো অর্গানাইজ প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং এই চালানটি প্রেরণে সহায়তা করেছে ট্রাইফ্যাক অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। কৃষক এবং বেসরকারি অংশীদারদের এই যৌথ উদ্যোগে কাছাড়ের জৈব চাষের সাফল্য আরও একবার প্রমাণিত হল। এ প্রসঙ্গে ডক্টর এআর আহমেদ জানান, বর্তমানে কাছাড়ের রাজাবাজার, বিনাকান্দি ও লক্ষ্মীপুর ব্লক জুড়ে প্রায় 1,500 হেক্টর জমিতে প্রায় 2,000 কৃষক জৈব আনারস চাষ করছেন এবং প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন আনারস উৎপাদিত হচ্ছে। তিনি আরও জানান, এই আনারসগুলি ইতিমধ্যেই মিজোরাম, নাগাল্যান্ড সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। গত বছর এক চালান দুবাইতেও রপ্তানি করা হয়েছিল। সড়ক যোগাযোগ পূর্ণভাবে পুনরায় চালু হলে গুয়াহাটি থেকে বিমানের মাধ্যমে আরও একটি চালান শীঘ্রই দুবাইতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন বরাকের জনগণ। শুক্রবার সকালে হঠাৎই সূর্যের চারপাশে দেখা গিয়েছিল এক রামধনু রঙের রিং। রঙিন এই বৃত্ত সূর্যের চারপাশে একটা গোলাকার অবয়ব তৈরি করেছিল। সকালে রোদ ঝলমলে আকাশ থাকায় বরাকের বিভিন্ন স্থান থেকে এই দৃশ্য দেখা গিয়েছে। বেশ কয়েক ঘণ্টা ধরে সূর্যের চারধারে এই রঙিন বৃত্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানা গিয়েছে, আলোর বিচ্ছুরণের কারণেই এই রেইনবো সার্কেল হলো তৈরি হয়। সূর্যের চারপাশে যে হলো তৈরি হয়েছিল তা আসলে 22 ডিগ্রির একটি রিং বা বৃত্ত। এই বৃত্ত মূলত আলোর বিচ্ছুরণের ফলেই তৈরি হয়। আকাশের একদম উচ্চ স্তরে অর্থাৎ আপার স্কাই, যেখানে বরফ কণা অর্থাৎ আইস ক্রিস্টাল থাকে, সেখান দিয়ে সূর্যালোক স্থানান্তরের সময় বিচ্ছুরিত হয়, আর তার ফলেই এই সানস হলো তৈরি হয় এবং তার মধ্যে বিভিন্ন রঙের মিশেল দেখা যায়। বিজ্ঞানীদের মতে এটি আসলে একটি আলোর বৃত্ত। সূর্য কিংবা চাঁদের সঙ্গে 22 ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে এই রঙিন বৃত্ত। ষড়ভুজাকার আইস ক্রিস্টালের ওপর আলো পড়লে তা বিচ্ছুরিত হয়ে এই কমন টাইপ সার্কেল রেইনবো রিং তৈরি হয়। কাতিরাইল জিপি বোর্ড গঠন হল বৃহস্পতিবার। এক নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী মনমোহন নাথকে হারিয়ে জিপি সভাপতি মনোনীত হলেন লিটন দাস।
তবে এই জয় এত সহজ ছিল না। প্রথমে হয় ভোট, এতে দুই প্রার্থী মনমোহন নাথ এবং লিটন দাস ভোট পান সমান সমান। এতে নির্বাচন আধিকারিকের আসনে অধিষ্ঠিত সার্কেল অফিসার টসের মাধ্যমে সভাপতি চয়নের সিদ্ধান্ত নেন। হয় টস, এতেই ভাগ্যের চাকা ঘুরে লিটনের। সভাপতি নির্বাচিত হন তিনি। সহ সভানেত্রীর পদে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন রূপালী মালাকার, যিনি 6-4 ভোটে জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাতিরাইল ব্লক কার্যালয়ের বাইরে আনন্দ উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। বিজেপি নেতা কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন, ঢাক ঢোল বাজিয়ে বাজি পটকা ফাটিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, ভূপেন্দ্র বৈষ্ণব সহ একাধিক দলীয় নেতৃত্ব। তাদের দাবি, এই জয় তাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন এবং আগামী দিনে আরও গাঁও পঞ্চায়েত বিজেপির অধীনে আসবে বলে আশাবাদী তারা। একের পর এক জিপি বিজেপির ঝুলিতে ঢুকতে থাকায় আপ্লুত মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের ভাষ্য হল, এই জয়ের ধারা বজায় থাকবে 2026 বিধানসভা নির্বাচন অবধি। শেষে ব্লক চত্বর থেকে মিছিল করে গোটা কাতিরাইল জিপির প্রধান প্রধান সড়ক পরিক্রমা করা হয়। মিছিলে পা মেলান মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব নেতৃত্বাধীন বিজেপি কাটিগড়া মণ্ডল সহ লিটন শুভাকাঙ্ক্ষীরা। যেগুলা জিপি হয়েছে কাটিগড়া ব্লকের লেবারবুতা, চণ্ডীনগর, কাঠিগড়া, সিদ্ধেশ্বর, কাতিরাইল, এই সবগুলা জিপিতে ভারতীয় জনতা পার্টির দখলে এসেছে। আগামীকালও গোবিন্দপুরও ভারতীয় জনতা পার্টির দখলে এসেছে। আগামীকাল ফুলবাড়ি তারিণীপুর জিপি আছে, আমাদের আশা ফুলবাড়ি তারিণীপুর জিপিও ভারতীয় জনতা পার্টি দখল করবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাঠিগড়া জিপিতে এই প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি অসীম দত্ত উনি এবং মৌসুমী দা ওনারা প্রথমবারের মতো কাঠিগড়া জিপি ভারতীয় জনতা পার্টি দখল। ভারতীয় জনতা পার্টির যে হয়েছে, যে কটা জিপি আছে কংগ্রেস এবং ইউডিএফ এর বিজেপির মধ্যে কি কোয়ালিশন হয়েছে? একটা জিপিতে তো কোয়ালিশন হয়েছে। হ্যাঁ হয়েছে। মানুষ আমাদের ক্যান্ডিডেট, আমাদের প্রার্থীকে দেখে অনেক মানুষ এগিয়ে এসেছে। এখানে প্রার্থীকে দেখে দলমত না, এখানে যারা প্রার্থী আমাদের আছেন প্রার্থীদেরকে দেখে ওনাদের ভালো লাগেছে। কারণ ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে কাজ করে। আমরা যাদেরকে দল থেকে প্রার্থী করা হয়েছে ওদের সাথে ওনারা এগিয়ে এসেছে। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর পক্ষ থেকে একটি সচেতনতা ও মক ড্রিল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মহেন্দ্র কুমার দে কলেজ আমরাঘাটে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন দিক নিয়ে এটি ছিল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক ডিডিএমএ এবং এনডিআরএফ এর সঙ্গে একটি যৌথ উদ্যোগ, যেখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। এনডিআরএফ এর মক ড্রিল ছিল সচেতনতা কর্মসূচির সেরা অংশ, যার সঙ্গে ছিল এনডিআরএফ কর্তৃপক্ষের মূল্যবান বক্তব্য। এই অনুষ্ঠানটি অত্যন্ত উপকারী ছিল এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে। ক্লাব ভ্যালি ভিউ এর সম্পাদক ড অনুপ রায় অনুষ্ঠানটির সূচনা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ড মিতা দেকে। 10 সদস্যের এনডিআরএফ দলের নেতৃত্ব দেন ইন্সপেক্টর রৌশন কুমার সিং, যিনি মক ড্রিল চলাকালীন গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখেন। ক্লাব ভ্যালি ভিউ এর গাইডিং লায়ন সঞ্জীব রায় কলেজ কর্তৃপক্ষ এবং এনডিআরএফকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এরকম কর্মসূচি অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন। কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড হুসেন আহমেদ লস্কর, শাহিদুর রহমান লস্কর, অর্চনা পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও ইয়াসির পক্ষে উপদেষ্টা সিধুভূষণ রায়, প্রকল্প প্রধান মিস তৃপ্তি কর্মকার, দীনেশ কাহার প্রমুখ। ये आपको मानना नहीं है कि ये क्या है, अभी स्टूडेंट है, ठीक। अब देखिए क्या है, अब आपके पास इनके पास चेयर है तो आप चेयर रख लिए। यदि आपके पास चेयर नहीं है, आपके पास क्या होता है स्कूल में डेस्क और दूसरा स्कूल बैग है या तो आपके पास कॉपी है, जो भी है उससे आप कवर करते हैं यहाँ पे। तो क्या होगा, ये जब टूटेगा तो क्या है, यहाँ पे एक भी शेप बनेगा, ये डायरेक्ट नहीं गिरेगा। लेकिन जो आपका कॉलम होता है सीमेंटेड कंक्रीट का बना हुआ, वो क्या है डायरेक्ट नहीं गिर सकता है, वो क्या है बीच से टूटेगा। उसमें रॉड होता है तो क्या होता है फोल्ड होता है, और उसका जमीन के अंदर इतना वो बेस बनाया जाता है, तो वो नहीं। तो वो आपका ये बिल्डिंग में जितना ये कॉलम पार्ट है, ये सबसे ज्यादा सेफ जगह है, ठीक है। जब फिर इसके बाद क्या करते हैं, बाहर निकल जाते हैं। जो मैंने आपको बताया था जाके सेफ जोन में आपको खड़ा करके, तो हम उसको किस तरह से निकाल सकते हैं, उसको क्या करेंगे इमरजेंसी मूव के माध्यम से हम निकालते हैं।
ये होता है, एक आपका जो पैर है वो पीछे रहेगा। पीछे रहने का मतलब क्या होता है, जब भी ऊपर से बिल्डिंग गिरेगा तो क्या होगा, रबल्स होगा। तो रबल्स में आप इसे क्या करना है, रबल्स को हटाना है। दूसरे उठा नहीं सकता है, कितना दूर उठा के ले जाएगा, थोड़ा दूर। इसलिए इस तरह से अब ज्यादा वजन वाला है तो क्या करेगा, अब क्या है, दूसरे तरीके से मान लो उस तरह से नहीं खींच पा रहे हो तो उससे ये आसान है। ये उस फायर होता है ना, फायर में क्या होता है, आदमी जलने से ज्यादा स्मोक से मरता है। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।